হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো বিশেষ করে আজকে ক্লাসটি যাদের জন্য সেই সব ছোটো ভাই বোনদের সবাইকে জানাই সুন্দরবন এডুকেশন হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি ক্লাসটা ভালো লাগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের তোমাদের ক্লাস দেব সেই ক্লাসের নোটিফিকেশনটা সবার আগে পেতে পারো। আর যারা চাকরির পরীক্ষা দেবে, কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদেরও বলছি যে এই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। কেননা ক্লাস 10-এর ম্যাথ তোমাদের তো 10th লেভেলের ম্যাথ থাকে এক্সামে, তো এখান থেকে অনেক অঙ্ক পাবে যেগুলো তোমরা এক্সামে দেখতে পাবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো আমাদের সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর দেখো আমাদের প্রথম অঙ্কটা কী বলছে। আমি সব অঙ্ক একদম সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেবো, সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্কের বিশ্লেষণ করব। আর এই অঙ্কগুলো লিখে রেখেছি যাতে টাইমটা নষ্ট না হয়, যাতে কম সময়ে তোমাদের আমি সব অঙ্কগুলো করে দিতে পারি। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম অঙ্ক বলছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে। তো আমাদের অপশানগুলো দেওয়া আছে। তো দেখো আমাদের কী করতে হবে, তো আমি এখানে সমাধান বলে লিখে রেখেছি। তো দেখো এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। তো দেখো আমাদের এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য কি করতে হয়, একটা কে নিয়ে আসতে হয়। তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়েছি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক। এবারে দেখো আমি কি পাচ্ছি, যখন ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, তাহলে ওয়াই ইকুয়াল টু 3 এক্স ইকুয়াল টু 9 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে এক্সের মান আমি 9 এখানে বসালাম, এক্সের এখানে ওয়াইয়ের মান 3 আমি এখানে বসালাম, তাহলে ওয়াই স্কোয়ার ছিল, তাহলে 3 স্কোয়ার হয়ে গেল। তাহলে 3 স্কোয়ার মানে 9 ইন্টু কে মানে কি 9, তাহলে কে ইকুয়াল টু 9/9, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 পাই, তাহলে কে এর মান আমি 1 পেয়ে গেলাম। তাহলে দেখো আবার কে ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 25 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে 25 ইকুয়াল টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, ওয়াই ইকুয়াল টু কি √25, তাহলে ওয়াই ইকুয়াল টু কি +-5। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছে, ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে। তাহলে আমরা ওয়াইয়ের ধনাত্মক মানটা নেব, পজিটিভ মানটা। তাহলে ওয়াই ইকুয়াল টু 5, যেহেতু ওয়াই ধনাত্মক তাই -5 মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের অ্যান্সারটা কত, 5। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমরা পরের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস আমাদের 1-2 অঙ্কটা কি বলছে দেখো, এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয়। তো দেখো অপশানগুলো সব দেওয়া আছে। তো দেখো আমরা কি করলাম, এ ও বি 2500 আর 2000 টাকা নিয়ে ব্যবসায় নামছে। তাহলে এ অনুপাত বি, A/B ইকুয়াল টু 2500/2000। তাহলে আমি দুটো শূন্য কেটে দিলাম, দিয়ে আমি কি পাচ্ছি 25/20। তো এটাকে আরও ছোট করতে পারি, 25কে 5 দিয়ে ভাগ করব, 20কে 5 দিয়ে ভাগ করে কি পেলাম দেখো, অনুপাতটা 5:4। তাহলে দেখো এই 5:4-এর টোটাল অনুপাত কত, এখানে 9। তাহলে এর আনুপাতিক ভাগার কত, এই টোটাল অনুপাত 9, তাহলে 9-এর 5, তাহলে 5/9 এর আনুপাতিক ভাগার। তাহলে ক্ষতি হয়েছে কত, 720 টাকা। তাহলে এর ক্ষতি হবে কত, 720 ইন্টু 5/9। তাহলে দেখো 9 দিয়ে এটাকে আমি যদি কাটি তাহলে কত হবে, 8 নং 72, 80, 5 40, তাহলে 400 টাকা। তাহলে এর কত ক্ষতি হবে, 400 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ফ্রেন্ডস তোমাদের আমি একটা শর্টকাট ট্রিক শেখাচ্ছি, যেহেতু আমি কম্পিটিটিভের পড়াই। তো দেখো যদি এমসিকিউ আসে, এমসিকিউতে শুধু তোমাদের উত্তরটা লিখলেই হয়ে যাবে, আর এতটা ডিটেলস করার দরকার নেই। শুধু তোমাদের একটা আমি শর্ট ট্রিক্স দেখাচ্ছি। দেখো আমাদের কী হয়, বিনিয়োগ ইন্টু সময়। মনে করো তুমি 500 টাকা বিনিয়োগ করলে 1 বছরের জন্য, তারপরে হয়তো তুমি লাভ পাবে বা তোমার ক্ষতিও হতে পারে। তাহলে বিনিয়োগ ইন্টু সময় ইকুয়াল টু কি, লাভ বা ক্ষতি। তো দেখো যখন সময়টা কনস্ট্যান্ট, সময়টা ধ্রুবক, তখন বিনিয়োগ কি, বিনিয়োগ ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ডিরেক্টলি সমানুপাতিক হবে কিসের, লাভ বা ক্ষতির। তো দেখো এখানে এ ও বি 5:4 এইভাবে বিনিয়োগটা করছে। তাহলে এখানে টোটাল হচ্ছে কত বিনিয়োগ করছে, এ ও বি 9 অনুপাত। তাহলে দেখো এই 9 অনুপাতটা ডিরেক্টলি লাভ বা ক্ষতির সমান হয়ে যাবে, যেহেতু সময়টা এখানে 1 বছর বলা আছে, কনস্ট্যান্ট সময়। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে বিনিয়োগ করছে 9 অনুপাত, তাহলে ক্ষতি কী হবে, ক্ষতিও 9 অনুপাত হয়ে যাবে। তাহলে দেখো এই 9 অনুপাত কত, 720, তাহলে 1 অনুপাত কত হয়ে যাবে, 80। তাহলে দেখো এর কত ক্ষতি হচ্ছে, 5 অনুপাত। তাহলে 5 অনুপাত বরাবর কী হয়ে যাবে, 5 × 40, 400। তো তোমাদের একটা শর্ট ট্রিক্স আমি এখানে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ট্রিক্সটা ভালো লাগবে। তাহলে 400 টাকা এর ক্ষতি হবে। তো আমরা পরের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস আমাদের 3-এর অঙ্কটা কি বলছে দেখো, 1-3, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, কোণ এসিবি এর পরিমাপ কত। তো দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে, এটা কিন্তু তোমাদের বইয়ের একটা উপপাদ্য থেকে তুলে দিয়েছে। তো তোমাদের আমি ডিটেলসে বোঝাচ্ছি। দেখো আমি ভালো ড্র করতে পারি না বলে আগে বৃত্ত দুটো এঁকে রেখেছি। তো
বৃত্ত দুটো ভালো হয়নি কিন্তু। তো দেখো মনে করো এই বৃত্তের কেন্দ্র এটা, এই বৃত্তের কেন্দ্র এটা, তো আমি এখান থেকে একটা লাইন এই এঁকে দিলাম। তো দেখো বৃত্ত দুটি কী বলেছে, পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। মনে করো এই বিন্দুটা সি, এই সি বিন্দুতে কি বহিঃস্পর্শ করেছে। তো আমি এখান দিয়ে এটা লিখলাম, যে বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এটা হচ্ছে সি, সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবারে দেখো কি বলছে, এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক। তাহলে মনে করো এখানে স্পর্শ করেছে এই বিন্দু, আর বি বিন্দু অপর বৃত্তকে এখানে স্পর্শ করেছে। তাহলে কি এ বি হচ্ছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক। তো আমি এগুলো যোগ করে দিই। তাহলে এই বিন্দুটা এ, এটা হচ্ছে বি, তাহলে এগুলো যোগ করে দিয়ে আমি কী পেলাম, এ বি। তাহলে এ বি হচ্ছে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো আমি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে যোগ করে দিলাম। তো এবারে দেখো আমি কি করছি, এবারে দেখো আমি এর ওপরে একটা লম্ব টেনে নিচ্ছি সি বিন্দুর ওপরে। তো দেখো এখানে একটা পয়েন্ট পেলাম, তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম, আর এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম। তো দেখো এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট আর এই টোটাল, এটাকে মনে করো একটা ডি নাম দিলাম। এই যে সি এর ওপর একটা লম্ব টেনেছি, এটা এই যে পয়েন্টটা ছেদ করেছে এটাকে ডি নাম দিলাম। তো দেখো আমাদের বের করতে হবে এ সি বি, তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে, এই কোণটা। তো দেখো এটা 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 এই এটা কি, এটা একটা বর্গক্ষেত্রের সমান, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রির সমান। তাহলে এখানে দেখো, এখানে কোণ এসিবি এর মানটা কত হয়ে যাবে, কোণ এসিবি এই কোণটা কী হয়ে যাবে, যেহেতু একটা বর্গক্ষেত্রের কোণ, তাহলে এই মানটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে আমাদের কি, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যান্সার। তো দেখো তোমরা যদি এই সমস্ত প্রত্যেকটা বিষয়ের উপরে যদি ডিটেলস ক্লাস চাও, ক্লাস দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দরবন এডুকেশন হবে। আমি ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ একদম ম্যাথ করিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো। তো ফ্রেন্ডস, আমাদের 1-4 কি বলছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ কত হবে। তো দেখো আমাদের নিরেট অর্ধগোলক, তোমরা হয়তো লোহার গোলক দেখেছো, সেটা হচ্ছে পুরোপুরি গোল। আর এটা কি বলছে, নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলকের যে উপরের পোর্শনটা কী হয়, একটা বৃত্তের আকৃতি হয়, বা একটা সার্কেলের শেপ হয়। তাহলে দেখো আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধগোলক কী হবে, ওর অর্ধেক, তাহলে 2 পাই আর স্কোয়ার। তো এই পুরোটা হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা অর্ধগোলক, আর এর ওপরের যে শেপটা, এটা কি একটা বৃত্ত। তাহলে এই ক্ষেত্রফলটা আর এর ওপরের ক্ষেত্রফল, তাহলে দেখো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল কী হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। তো আমার কাছে যদি একটা বল থাকতো তাহলে আমি দেখিয়ে দিতাম। তোমরা একটা বলকে ভাবো যে নিরেট বল, তাহলে বলটা হচ্ছে কি গোলাকাকৃতি, তাহলে বলের কিছুটা শেপ থাকবে আর বলের উপরে কিছুটা স্পেস থাকবে। তাহলে সেই উপরের স্পেসটা কি সার্কেল, মানে বৃত্তের আকৃতি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর অর্ধগোলকের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার, সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হলো 3 পাই আর স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে কী লিখলাম, মনে করি অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তা আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো দেখো আমাদের প্রশ্নে কী দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই, তাহলে প্রশ্ন অনুসারে 3 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 147 পাই পেয়ে গেলাম। তাহলে দেখো পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, আর স্কোয়ার ইকুয়াল টু 147/3। তাহলে এটাকে 3 দিয়ে কাটলাম, 3 এ 4 12, থাকছে 2, 3 নং 27, তাহলে 49। তাহলে আর কি হয়ে যাবে, আর হয়ে যাবে, বা আর ইকুয়াল টু √49। তাহলে দেখো এখানে আর এর মানটা কত, 7 হয়ে যাবে। দেখো
এখানে ব্যাসার্ধ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে পজিটিভ হবে, তাহলে আর ইকুয়াল টু 7, তাহলে ওই নীলের অর্ধগোলকের ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার। তাহলে তোমরা একবার দেখে নাও। তো 3πr² কেন হলো সেটা আমি বুঝিয়ে দিলাম, কিন্তু অর্ধগোলকের ওপরের যে শেপটা সেটা হচ্ছে বৃত্তের আকৃতি, আর বৃত্তের ক্ষেত্রফল কি πr², তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলটা যোগ হবে, মানে হয়ে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল তৈরি হয়। তো ফ্রেন্ডস ঠিক আছে, তোমরা একবার দেখে নাও। তো আমরা এবার পরের দাগের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস আমাদের 2-এর দাগে দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো আমাদের 2-এর একটা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে বি ও সি বিন্দুতে স্পর্শ করে তাহলে এও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা হচ্ছে সত্য না মিথ্যা? তো দেখো এটা তোমাদের বইয়ের একটা উপপাদ্য থেকে ডিরেক্ট তুলে দিয়েছে। তো আমার কাছে বইটা নেই বলে আমি তোমাদের বলতে পারছি না যে এটা কত নম্বর পৃষ্ঠা থেকে আছে। তো তোমরা এটা দেখে নেবে, তোমাদের বইয়ের উপপাদ্য থেকে ডিরেক্ট তুলে দিয়েছে। তো এটা হচ্ছে সত্য। তো আমি দেখিয়ে দিচ্ছি, অল্প করে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ, মনে করো এখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে এ হচ্ছে বহিস্থ বিন্দু। বলেছে বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, তাহলে মনে করো এ বিন্দু থেকে এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম। তো দেখো এটা মনে করি আমি বি, এই যে পয়েন্টে স্পর্শ করেছে। আর এখান থেকে আর একটা স্পর্শক টানলাম, এই মনে করো এখানে ছেদ করেছে, তাহলে এই পয়েন্টটা আমি মনে করলাম সি। তাহলে দেখো বি ও সি আমি যোগ করে দিলাম, বি ও সি যোগ করে দিলাম। আর এই ও থেকে এ বিন্দুতে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। তাহলে আমাদের দেখাতে হবে যে এই এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, এই কোণটার ভ্যালু যা হবে এই কোণটারও ভ্যালু তাই হবে। সমদ্বিখণ্ডক বলেছে মানে সমান দুটো অংশে বিভক্ত করে। তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য। এটা তোমাদের বইয়ে একটা উপপাদ্য আছে, তো তোমরা এটা দেখে নেবে উপপাদ্যটা। তো এটা এই উক্তিটা কি, এই উক্তিটা হচ্ছে সত্য। আমাদের জাস্ট দেখাতে হবে কি যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, যে এইখানে যে দুটো কোণ উৎপন্ন হবে দুটো কোণই সমান হবে, যেহেতু এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো আমি পরেরটা দেখাবো। তো ফ্রেন্ডস আমাদের দুইটা কি বলছে দেখো, একটা চিত্র দেওয়া আছে, এখানে বলা হচ্ছে পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর, এসটি সমান্তরাল কিউআর হলে এটা কি ঠিক, পিকিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি। তো দেখো আমরা দেখবো এটা চেক করে যে এটা ঠিক কিনা। তো থ্যালাসের উপপাদ্যের সাহায্যে পাই আমরা জানি কি, যেহেতু এসটি সমান্তরাল কিউআর সেহেতু পিএস বাই এস কিউ ইকুয়াল টু কী হবে, পিটি বাই টিআর। এবারে দেখো আমাদের নিচে কি আছে, নিচে আছে পিএস, তাহলে আমরা বুদ্ধি করে কি করলাম, এটা উল্টে দিলাম। এটা উল্টে কী লিখলাম, এস কিউ বাই পিএস। তো এই সাইডে উল্টে দিয়েছি মানে এই সাইডে উল্টাতে হবে, তাহলে টিআর বাই পিটি। এবারে দেখো কি করছি, এবারে আমরা উভয় সাইডে এক যোগ করে নিলাম। এক যোগ করলাম কেন, দেখো আমরা যদি পিএস প্লাস এস কিউ পাই, পিএস প্লাস এস কিউ মানে কি, পিকিউ, মানে এই পিএস আর এস কিউ এর যোগফল তো টোটাল পিকিউ। তাই আমরা এখানে এস কিউ মানে এস কিউ আর পিএস এই যোগফলটা পাওয়ার জন্য +1 করলাম এই সাইডে। তো এই সাইডেও আমরা +1 করলাম, সেম একই। তো দেখো +1 করলে আমাদের এখানে লসাগু কি, পিএস, তাহলে পিএস কেটে গেল, এস কিউ থাকলো প্লাস পিএস, তাহলে এস কিউ প্লাস পিএস মানে কি পিকিউ, তাহলে পিকিউ বাই পিএস। একই ক্ষেত্রে এখানে পিটি, এখানে লসাগু হলো, তো টিআর প্লাস পিটি, তো টিআর প্লাস পিটি মানে কি টোটালটাই পিআর। তাহলে টোটালটা হচ্ছে কি, টোটালটা হলো এই টোটালটা হচ্ছে কিন্তু পিআর, যেহেতু কি টিআর প্লাস পিটি মানে টোটালটা হচ্ছে কি পিআর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, পিকিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি এটা থেকে। তাহলে পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর হলে এটা হবে, তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য। তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য। তাহলে একটু ভালো করে তোমরা দেখে নাও। তো ফ্রেন্ডস আমরা এবার পরের অঙ্কটা করব। তো ফ্রেন্ডস আমাদের 2-3টা কি বলছে দেখো, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3, এটা সত্য না মিথ্যা? তো দেখো আমরা জানি কি, মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা এল ধরে নিলাম, আর শঙ্কুটির উচ্চতা ইকুয়াল টু এইচ, শঙ্কুটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর। তাহলে প্রশ্নে কী দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে এল ইকুয়াল টু 2h। এবারে দেখো আমরা কি করলাম, আমরা করলাম উভয় সাইডে বর্গ করে নিলাম, তাহলে বর্গ করলে কী পাবো, এল স্কোয়ার ইকুয়াল টু 4h স্কোয়ার। তাহলে জানি আমরা, দেখো আমরা কি জানি, আমরা জানি একটা শঙ্কুর আকৃতি কেমন হয়, এই টাইপের হয় শঙ্কু। তাহলে এই পয়েন্টটা মনে করে একটা
বৃত্তের মতো। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ মনে করো, মানে হচ্ছে এটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, এটা বৃত্তের মতো। তো শঙ্কুর আকৃতির ভিতরে একটা আকৃতিকেই বৃত্তের মতো। তো এটা হচ্ছে কি এইটুকু প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর এটা হচ্ছে কি এল, এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এই শেপটা দেখে কি মনে হচ্ছে? এই শেপটা দেখে মনে হচ্ছে না যে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের উচ্চতা এইচ, এটা হচ্ছে অতিভুজ এল, আর হচ্ছে এর ভূমি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি তাহলে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু উচ্চতার স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে এল স্কোয়ার কী পেয়েছি? এল স্কোয়ার পেয়েছি 4h স্কোয়ার। তাহলে এল স্কোয়ারে এখানে 4h স্কোয়ার বসিয়ে দিলাম, ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো আমরা এটাকে, এই চিত্রটা একটু মুছে দিই, মুছে তোমাদের দেখাচ্ছি। তো আমরা কী পেলাম? এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কী পাবো? আর স্কোয়ার পেয়ে গেলাম। দেখো এইচ স্কোয়ারটা এই সাইডে চলে আসলে কী হয়? 4h স্কোয়ার থেকে এইচ স্কোয়ার বাদ চলে গেলে তাহলে কী হবে? 3h স্কোয়ার, বা আর ইকুয়াল টু কি রুট আন্ডার অফ 3h স্কোয়ার। তাহলে আর কী হবে? আর হবে √3 ইন্টু এইচ। তাহলে আমরা কী পেলাম? শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু কি √3 ইন্টু শঙ্কুর উচ্চতা। তাহলে এটা আমরা কিন্তু পেলাম। তাহলে কি এই উক্তিটা কী হচ্ছে? উক্তিটা হচ্ছে সত্য। তো ফ্রেন্ডস তোমরা একটু দেখে নাও। তো ফ্রেন্ডস 2-4টা কী বলছে দেখো, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। এটা সত্য না মিথ্যা? তাহলে দেখো এ আর বি কী অনুপাতে বিনিয়োগ করছে? 7:5। তাহলে এ এর আনুপাতিক ভাগার কত হয়ে যাবে? 7/12, যেহেতু টোটাল অনুপাত কত 12। আর বি এর আনুপাতিক ভাগার কত হয়ে যাবে? 5/12। তাহলে আমি দেখো এখানে মোট লাভটা বলা নেই, তো দেখো আমি মনে করি মোট লাভ ইকুয়াল টু এক্স টাকা ধরে নিলাম। তাহলে এ কত পায়? এ পায় মোট লাভের 7/12 অংশ। তাহলে এক্স ইন্টু 7/12 ইকুয়াল টু কত? এ পাচ্ছে 140 টাকা। তাহলে দেখো 140কে আমি 7 দিয়ে কাটলাম, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 20। তাহলে এক্স ইকুয়াল টু 12 দুগুণে 24, 240 টাকা। তাহলে মোট লাভ কত? 240 টাকা। তাহলে বি কত পাবে? বি পাবে 240 টাকার 5/12 অংশ। তাহলে 240কে আমি 12 দিয়ে কাটলাম, কতবার যাচ্ছে? 20 বার। তাহলে 5 20 100 টাকা। তাহলে বি পাবে কত টাকা? 100 টাকা। কিন্তু এখানে কি লিখেছে? এখানে বি পায় 125 টাকা। তাহলে এটা ভুল। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে মিথ্যা। কেননা বি পাচ্ছে কত টাকা? এ 140 টাকা পেলে বি পাবে 100 টাকা। তাহলে এটা হচ্ছে মিথ্যা। তো আমরা এবার পরের দাগের অঙ্কটা দেখব। তো ফ্রেন্ডস আমাদের 3-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো। 3-1, 3 বন্ধু এ বি এবং সি একসাথে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করে যে মোট লাভের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তো কোনো এক মাসে যদি 29,260 টাকা হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর থেকে কত বেশি হবে? তাহলে দেখো লাভের 2/5 অংশ, তাহলে তাদের লাভ হচ্ছে কত? 29,260 টাকা। তাহলে লাভের 2/5 অংশ মানে কি 29,260 ইন্টু 2/5। তাহলে দেখো আমি 29,260কে 5 দিয়ে কাটলাম, কত পেলাম? 5,852 ইন্টু 2 কত? 11,704। তাহলে লাভের 2/5 অংশ মানে কত? 11,704। তাহলে তারা তাদের লভ্যাংশটা কী অনুপাতে ভাগ করবে? এ বি সি 3:2:2 এই অনুপাতে ভাগ করেছে। তাহলে এর আনুপাতিক ভাগ হার কী হবে? দেখো টোটাল কত অনুপাত? 7 অনুপাত। 7 অনুপাতের ভিতরে এ কত পাবে? 3 অনুপাত। তাহলে এর আনুপাতিক ভাগ হার কত হবে? 3/7। তো বি এর আনুপাতিক ভাগ হার কত হয়ে যাবে? 2/7। তো এবার দেখো এখান থেকে আমরা এখানে করছি, তাহলে এ কত পাবে? তাহলে এ পাবে এই 11,704 টাকা 3/7 অনুপাত। তাহলে আমি ক্যালকুলেশন করলাম, 7 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কতবার যাচ্ছে দেখো? 1,672। তাহলে 1,672-এর সাথে 3 গুণ করে আমি কত পেয়েছি? 5,016 টাকা। তাহলে এ পাবে 5,016 টাকা। একইভাবে বি কত পাবে? বি পাবে 11,704 টাকা 2/7 অংশ। তাহলে আমি 7 দিয়ে কাটলে কত পাবো? 1,672। তাহলে এটা আমি গুণ করে কত পেলাম? 3,344। তাহলে দেখো এ বি এর থেকে কত পাবে? এই 5,016 থেকে 3,344 বাদ দিলে সেটাই বেরিয়ে যাবে। তো দেখো এটা বিয়োগ করলে 1,672ই হবে। কেননা দেখো কেন হচ্ছে দেখো এ পাচ্ছে 3 অনুপাত মানে 5,016, আর বি পাচ্ছে 2 অনুপাত এটা। তাহলে দেখো 7 দিয়ে যখন তুমি কাটছো তাহলে এটা কিসের ভ্যালু? 1 অনুপাতের ভ্যালু। তাহলে এদের অনুপাতের ডিফারেন্স কত? 3 আর 2 এর ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এ বি এর থেকে কত বেশি পাবে? এদের ডিফারেন্সটা 1,672 টাকা। তো এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা পরের দাগের অঙ্কটা দেখব, তোমরা একটু দেখে নাও। তো ফ্রেন্ডস আমাদের 3-2টা কী বলছে দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত
9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। এখানে হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত 3:4। তাহলে এদের ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে 3:4। তাহলে আমরা মনে করি চোঙটির ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে R1 ও H1, আর শঙ্কুটির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে কি R2 ও H2 আমরা ধরে নিলাম। তো এখানে দেখো, এখানে কিন্তু লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কুর কিন্তু ভূমিতলের ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে কি 3:4, আর তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে। আমরা জানি কি চোঙের আয়তন = πr² H1, চোঙের আয়তন হচ্ছে πr²H। তো এখানে আমরা কি ধরেছি, ব্যাসার্ধ R1, তাহলে πr² H1, আর শঙ্কুর আয়তন কি 1/3 πr2 H2। তাহলে দেখো শর্ত অনুসারে কি এদের আয়তনের অনুপাত কত, 9:8। তাহলে এখানে দেখো, এখানে পাই আর পাই ক্যান্সেল হয়ে গেল। আর চোঙের ক্ষেত্রে আর এর মান কত দেওয়া আছে, R1 এর মান 3, তাহলে 3/2। আর শঙ্কুর ক্ষেত্রে R2 এর মান কত আছে, ব্যাসার্ধের অনুপাত 4, তাহলে 4/2। তাহলে দেখো আমরা এখান থেকে এই সাইডে কী পাচ্ছি, 9H1 বাই হচ্ছে কি 16H2/3। তার 3টা পাল্টি খেয়ে ওপরে চলে যায়। তো 3টা পাল্টি খেয়ে ওপরে চলে গেলে মনে করো এখানে 3 × 9 আছে, তাহলে 3টা আমি মুছে দিলাম। তাহলে দেখো এখানে 9 আর 9 কেটে গেল, 9 আর 9 কেটে গেল, আর 8 দিয়ে 16কে কাটলে কত বাদ যাবে, 2। তাহলে উপরে কী থাকছে, 3H1/2H2। তো তোমরা বুঝতে পারলে, দেখো 8 দিয়ে 16কে কাটলাম, কেটে আমি কী পাচ্ছি, 8 দিয়ে 16কে কাটলে নিচে আমি 2 পাবো। তাহলে এখানে দেখো 9 আর 9 কেটে গেল, তাহলে 3H1/2H2। তাহলে দেখো এখানে 2টা উপরে উঠে যাবে এই সাইডে, আর 3টা নিচে চলে আসবে। তাহলে H1/H2 = 2/3। তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে, 2:3। তাহলে H1/H2 কত হয়ে যাবে, 2:3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা একটু দেখে নাও, আমরা এবার পরের দাগের অঙ্কটা করব। তো ফ্রেন্ডস, আমাদের 3-3টা কী বলছে দেখো, যদি y সমানুপাতিক x³ এবং y এর বৃদ্ধি 8:27 হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে কি y সমানুপাতিক x³, তাহলে y = kx³। যেহেতু আমাদের সমানুপাতিকটা তোলার জন্য একটা k ভেদ ধ্রুবক আনতে হয়, যেখানে k একটি অশূন্য ধ্রুবক। এবারে দেখো প্রথম ক্ষেত্রে যখন y = আমি কী ধরলাম 8p, তখন x = x1। আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন y = 27p, তখন x = x2। তাহলে দেখো y = 8p এবং x = x1 এর মানটা আমি কি 1 নম্বর সমীকরণে বসালাম। তাহলে কি পাবো, এখানে বসালে y এর মানটা 8p = kx1³, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। একইভাবে দেখো, একইভাবে আমি এই y = 27p আর x = x2 এটাকে 1 নম্বর সমীকরণে বসালাম, এই 1 নম্বর সমীকরণে বসালাম। তাহলে কি পাচ্ছি দেখো, 27p = kx2³। তাহলে এটাকে এই 2 আর 3 আমি তাহলে 2/3 করে পাই। তাহলে 2 নম্বর সমীকরণকে আমি 3 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করছি। তাহলে কী পাবো দেখো, 8p বাই হচ্ছে 27p = কি kx1³/kx2³, সরি এখানে x2³ হবে। তাহলে দেখো এখানে p কেটে গেল, k কেটে গেল। তাহলে কি থাকছে দেখো, x1/x2 এর হোল কিউব আর 8/27। তাই 8/27, 8কে আমি কী লিখতে পারি, 2 এর কিউব, আর 27কে কী লিখতে পারি, 3 এর কিউব। তাহলে এটাকে কী লিখলাম, 2/3 এর কিউব। তাহলে উপর থেকে দেখো পাওয়ার কেটে গেল, তাহলে কি থাকছে, x2 কি 2:3। তাহলে x এর বৃদ্ধি কী হবে, x এর বৃদ্ধি 2:3, এইভাবেই x এর বৃদ্ধিটা হবে। তাহলে x এর বৃদ্ধি কী হবে, 2:3। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা পরের অঙ্কটা দেখব, তোমরা একটু দেখে নাও। তো ফ্রেন্ডস, 4 দাগের প্রশ্নটা আমি লিখলাম না, 4 দাগে একটা উপপাদ্য দেওয়া আছে। তো উপপাদ্যটা দেখো তোমাদের বইয়ের 211 নম্বর পৃষ্ঠার 41 নম্বর উপপাদ্য। তো উপপাদ্যটা তোমরা সবাই দেখে নেবে বাড়িতে, আর যদি বুঝতে না পারো তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি এই সমস্ত উপপাদ্যের উপরে একটা আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের সমস্ত উপপাদ্য বোঝানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা লাইক করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বাই বাই।